নতুন সর্বোচ্চ নেতার অধীনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপ তেহরান। সংঘাতে নিহতের মরদেহ ফেরানো হলো দেশে। পাম্পে পাম্পে গাড়ির সারি, মজুত ও পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ। চীন সহ বিভিন্ন দেশের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। টাকাটা যদি দেয় ওষুধ একটা খরচ হয়ে চলে জায়গা আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম। করাইল বস্তিবাসীর জীবনযুদ্ধে নতুন আসা ফ্যামিলি কার্ড কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগান্তকারী বলছেন বিশ্লেষক। স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা সরকারের। হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ। ফেরাতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুতই দেশে আনার আশা আইজিপি। এবং চট্টগ্রামের জঙ্গল সেলিমপুরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল যৌথ বাহিনী। কালভার্ট ভেঙে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। আটক 15, দুটি অস্থায়ী ক্যাম্প স্থাপন। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে প্রথমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। খামেনি পুত্র মোজতবার প্রতি আনুগত্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। মার্কিন অনুমোদন ছাড়া তার নেতৃত্ব বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকোপে পরিণত হয়েছে তেহরান। ইরান জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আইআরজিসির বিমান বাহিনীর সদর দফতর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে আইডিএফ। এর আগে তেহরানে তেলের ডিপোতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সোমবারও রাজধানীর আকাশ ছিল ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন। লেবাননের বৈরুত ও মারজায়ুনেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে জবাব দিচ্ছে হিজবুল্লাহ। বিভিন্ন স্থানে নেতানিয়াহুর সেনাদের ওপর হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সোমবার তেল আবিব, জেরুজালেম ও বন্দরনগরী হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। রোববার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানলে কয়েকটি ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাহরাইনেও ইরানি ড্রোনের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সৌদি আরবের সাইবাহ তেল ক্ষেত্র লক্ষ্য করেও ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। চলমান সংঘাতের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনিকে। এরই মধ্যে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট, বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। মোস্তফা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় ইরানের বিভিন্ন শহরে উল্লাস করেছেন সাধারণ মানুষ। তবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া তার নেতৃত্ব বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ পর্যায়ক্রমে দেশে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটে বিমানবন্দরে আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি আহমদ আলীর মরদেহ গ্রহণ করে তিনি একথা জানান। এর আগে ঢাকায় মরদেহ গ্রহণ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, আহত ও নিহতদের পরিবারের পাশে আছে সরকার। রোববারও সৌদিতে 2 বাংলাদেশি নিহত হওয়ার তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পহেলা মার্চ আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান মৌলভীবাজারের আহমদ আলী। সমাপ্তি ঘটে তার 27 বছরের প্রবাস জীবনের। ক্ষেপণাস্ত্রের আঘাতের সময় আহমদ আলীর পাশেই ছিলেন ভাগ্নে জহিরুল। ইফতার পরবর্তী সময়ে ডেলিভারির জন্য বের হয়েছিলেন আহমদ। সে সময় বিস্ফোরণে মারা যান তিনি। বিশাল বড় একটা আওয়াজ হয়, আওয়াজের সাথে সাথে আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে দেখি আমার মামা মৃত্যু। আহমদ আলীকে এভাবেই ফিরতে হবে তা মেনে নিতে পারছেন না স্বজনেরা। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। কালকে যখন আমি ওর বডি দেখছি, মানে তাকাইতে মানে আর বুক ধরাইতে পারি না, মানে এত আঘাত বডির মধ্যে। মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সৌদিতে রোববার 2 প্রবাসী নিহতের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আর বিভিন্ন দেশে এ পর্যন্ত 14 জন আহত হওয়ার তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। গতকালকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রিয়াদে নিহত হয়েছে এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রী বলেছেন আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি এবং তাদেরকে কিভাবে আমরা খুবই শীঘ্রই আমরা দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজও আমরা করছি। যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এই সমস্ত এলাকাগুলো একটু এড়িয়ে চলা এবং যখন সতর্কতা সাইরেন সহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিক নির্দেশনা দেয়
সেটি একটু মেনে চলা। পরে ঢাকা থেকে আহমদ আলীর মরদেহ নেওয়া হয় সিলেটে। সেখানে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতে এখনো পর্যন্ত 4 জন প্রবাসী মারা গেছেন। সবার মরদেহ দেশে আনা হবে। যারা ইনজিওর্ড হয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব। আহমদ আলীকে মৌলভীবাজারের বড়লেখায় দাফনের কথা জানিয়েছেন স্বজনেরা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটের শঙ্কায় আজও পাম্পে পাম্পে গাড়ির সারি। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পেয়ে কর্মীদের সঙ্গে তর্কে জড়াচ্ছেন কেউ কেউ, করছেন তেল মজুতের অভিযোগ। যদিও ডিপো থেকে পাওয়া তেল সুষমভাবে বন্টনের দাবি পাম্পগুলোর। এদিকে অবৈধ মজুত, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। পাম্পের সামনে লম্বা লাইন আর তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের আশঙ্কায় কয়েকদিন ধরেই দেশে পেট্রোল পাম্পগুলোতে এই দৃশ্য পরিচিত হয়ে উঠেছে। কেউ এসেছেন সেহেরি সেরে, আবার কারো অপেক্ষার সময় পার হয়েছে অন্তত 6 থেকে 7 ঘন্টা। মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার তেল নেওয়া যাচ্ছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী এই পরিমাণকে কম বলছেন চালকরা। হাতিরপুল কাঁচা বাজার থেকে, পরিবাগের ভিতর থেকে, ওইখান থেকে শাহবাগ হয়ে তারপর আইসে এদিকে ঢুকছি। মাইলেজ হচ্ছে 50 কিলোমিটার, তা আমি 100 কিলোমিটার চালাতে পারবো 2 লিটার তেলে। তা আমার এটা 2 দিনের কেস, তারপরে আমার আবার এই সাফার করতে হবে। 10 লিটার তো আমার হচ্ছে না, আমি তো একদিনও চালাতে পারবো না, আমি প্রতিদিনই ঢাকার বাইরে যাওয়া লাগে। গাড়ির চালকরা তেলের জন্য হন্য হয়ে ঘুরছেন পাম্পে, তুলছেন মজুদের অভিযোগও। এই পরিস্থিতিতে অনেকেই সময় মতো পৌঁছাতে পারছেন না গন্তব্যে। আমার অফিস টাইম, আমার সময় ক্ষতি, আমার স্যারের কাজের ক্ষতি হচ্ছে। একটু তো অসুবিধা হবেই আমার অফিসে যাইতে, কারণ ওভারঅল আমার তো অফিস টাইম অলরেডি চলে গেছে। কদমতলিতে গেছে, ওখানে পাম্প বন্ধ। তারপরে মতিঝিলে গেছে, ওখানে বন্ধ। এরপরে কাকরাইলে দেখলাম যে তেল দিচ্ছে, কিন্তু সীমিত আকারে, অনেক বড় লাইন। এখান থেকে আমাকে বলতেছে আমরা লিখে দিচ্ছি তেল নাই। 2 দিনও তো আর সব বেচতে পারে না, 40 দিনেরটা। এই পাম্পগুলো বন্ধ করে রাখছে কেন? যে দাম বাড়লে পরে দাম বাড়ায় বেচবে। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতেই তেল সরবরাহ করছেন তারা। তবে ডিপো থেকে সময় মতো তেল না আসায় কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের প্রতিদিনই তেলের সরবরাহ স্বাভাবিক আছে আমাদের এই পাম্পে। যারা আসতেছে সরকার নির্ধারিত মাত্রায় আমরা তেল দিচ্ছি, আমাদের এখানে কোনো ধরনের সংকট নাই। ডিপুতে গাড়ি অলরেডি সিরিয়ালে আছে, যখনই আসবে তখনই দিব। যে লিমিট কইটা দিছে ওইভাবে লিমিট মতো। এদিকে অবৈধ মজুদ, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মনিটরিং এর জন্য কেন্দ্রীয় সেল গঠন করেছে বিপিসি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভারতের পর চীনের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত জানান, জ্বালানি সহযোগিতার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এ সময় তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রেখেছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করার কথাও জানান ইয়াওয়েন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকা সফরকালে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে জ্বালানি সহায়তা চায় সরকার। যুক্তরাষ্ট্রের পর সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকেও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। চীনা রাষ্ট্রদূত জানান, জ্বালানি সহায়তার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। Bangladesh haven't requested this support from China. So we are according to the needs of Bangladesh to decide how to come out with our next movement. We are also waiting for what sort of proposal from Bangladesh, what sort of need they need from Chinese side. So we can discuss about it. তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করার কথাও জানান ইয়াও ওয়েন। Quite a number of projects carry on. I can do more than 10 projects carry on. And we are discussing it. We can come up with figures, some Tista River projects, and we also have some Chinese grants projects, you may be aware. বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত 4টি চীনা প্রতিষ্ঠান $100 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত।
শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বছরে কয়েক দফা আগুনের সঙ্গে লড়াই করা যাদের নিয়তি, সেই করাইল বস্তিবাসীকে আশা দেখাচ্ছে ফ্যামিলি কার্ড। নতুন ঘর নির্মাণ আর নিত্যদিনের সংসার চালাতে ঋণে জর্জরিত এসব মানুষ স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। তাদের প্রত্যাশা, ফ্যামিলি কার্ডের মাসিক অর্থ তাদের লড়াই কিছুটা সহজ করবে। কাল করাইল থেকেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকের মতে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এটি যুগান্তকারী উদ্যোগ। মন্ত্রীরা জানান, কার্ড বিতরণে থাকবে না দলীয় প্রভাব, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। হাসান ওয়ালির প্রতিবেদন। প্রায় লাখখানেক মানুষের শেষ আশ্রয়ের নাম করাইল বস্তি। গত 2 দশকে অন্তত 20 থেকে 25 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই জনপদে। ফলাফল, নিম্ন আয়ের মানুষদের সর্বস্ব হারানো হাহাকার। এখানে বসবাসকারী প্রায় 50,000 নারীর অধিকাংশই কর্মজীবী, যাদের অধিকাংশই 3.5 মাস আগের আগুনের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি। ধ্বংসস্তূপের মধ্যেই চলছে জীবন জীবিকার লড়াই। আমরা এনুই যাতাই 3 বার ফুরছি, 3 বার ফুইরা হন গরু উঠাইতে রেন করে রেনু ভাই না কোনো হানতে। বারবার আগুনের সঙ্গে লড়াই আর 3 বেলা খাবার নিশ্চিত যখন মূল ভাবনা, তখন পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য ওষুধ কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয় রীতিমতো দুঃসাধ্য সব মানুষদের কাছে। তাদের মনেই কিছুটা আশা দেখাচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প। তো আমরা কার্ড সবার নিছে, ঘরে কেউরির ঘর বাত নাই। 2500 কি 1000 দেয়, তাহলে এটা জমা রয়ে গেল। আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম, একটু ওষুধ পানি খাইতে পারি। এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। মঙ্গলবার করাইল বস্তি থেকে দেশের 14টি স্থানে ফ্যামিলি কার্ড কর্মসূচিটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উদ্যোগে কিছুটা সঞ্চয় বা ঋণ পরিশোধের স্বপ্ন দেখছেন নিম্ন আয়ের মানুষ। ঠিক কিছুদিন আগেই আগুনে ভস্মীভূত হয়েছিল এসব ঘর, সেখানে উঠছে নতুন স্থাপনা। মানুষ স্বপ্ন দেখছেন নতুন করে বাঁচার। সেই স্বপ্নে আরেকটু পালকযুক্ত করছে সরকারের ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ। মেগা প্রজেক্টের পরিবর্তে ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগকে যুগান্তকারী বলছেন এই গবেষক। সফল নিশ্চিতে স্বচ্ছতার তাগিদ তার। এটি বাংলাদেশের ক্ষেত্রে একটি যুগান্তকারী একটি পদক্ষেপ হবে। আপনি যদি দেখেন যে রাষ্ট্র তার রিসোর্সকে সরাসরি একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, বিশেষ করে যারা নিম্ন আয়ের, তাদের জীবন মান উন্নয়নের জন্য তারা ব্যয় করবেন। ফ্যামিলি কার্ড নিয়ে সোমবার সচিবালয়ের ব্রিফিংয়ে মন্ত্রীরা জানান, 5 জনের পরিবারে পাবে একটি কার্ড। বেশি সদস্য থাকলে আনুপাতিক হারে বিবেচনা করা হবে। কার্ড বিতরণে থাকবে না দলীয় প্রভাব, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। এটা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হবে এবং এখানে কিন্তু দুর্নীতির কোনো সুযোগ নাই। টোটালি ফ্রি অফ কস্ট, কোথাও কোনো সুবিধাভোগীর কোনো অফিস থেকে কার্ড কালেক্ট করতে হবে না। অফিস ওনার বাসায় যে, ওনার ঘরে যে কার্ড পৌঁছে দিয়ে আসবে, অর্থাৎ সরকারি কর্মচারীরা, কর্মকর্তাগণ। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড পাবেন মা বা পরিবারের নারী প্রধান। পাইলট পর্যায়ে প্রতি পরিবারকে মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মাসিক 2,500 টাকা সহায়তা দেবে সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে তৎপর সরকার। এরই মধ্যে গ্রেফতার দুজনের সঙ্গে দেখা করতে কনসুলার অ্যাক্সেস চেয়েছে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন। এটি পেলে পরবর্তী ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বন্দি বিনিময় চুক্তির আওতায় 2 আসামিকে দ্রুত ফিরিয়ে আনতে আশাবাদী আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর। 3 মাসের মাথায় প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের 24 পরগনার বরনগাঁও থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স STF। অবৈধ অনুপ্রবেশের মামলায় দুজন এখন 14 দিনের পুলিশ রিমান্ডে। গ্রেফতারের খবর জানার পর থেকে আসামিদের ফেরাতে তৎপর বাংলাদেশ। এরই অংশ হিসেবে কনসুলার অ্যাক্সেস বা গ্রেফতারকৃতদের সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন। কাজ করছে মামলা তদন্ত সংস্থা CIDও। এই যোগাযোগ অলরেডি শুরু হয়ে গেছে। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট, আমাদের পুলিশ হেডকোয়ার্টার আছে এবং হাই কমিশনগুলো কাজ করতেছে। তো আমরা আশা করি খুব শীঘ্রই তাদেরকে আমাদের কাস্টডিতে নিয়ে আসতে সক্ষম হব।
হাদি হত্যাকাণ্ডের সাসপেক্ট হিসেবে আটক করেছে এবং তাদেরকে খুব সম্ভবত 14 দিনের রিমান্ডে নিয়েছে। ইতিমধ্যেই আমাদের কলকাতার উপ হাই কমিশন আছে, তারা যোগাযোগ করেছে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, তা পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাদির খুনিদের দ্রুত ফিরিয়ে আনতে আশাবাদী আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি। আসামিদের ফিরিয়ে আনা গেলে হাদি হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করেন তদন্তকারীরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অভিযান চালিয়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর ৩৫০০ সদস্য। তবে থেমে থাকেনি সন্ত্রাসীরাও। পুলিশ জানায় ট্রাক রেখে ও কালভার্ট ভেঙে অভিযানে বাধা তৈরির চেষ্টা করে তারা। অভিযানে ১৫ জন আটক হয়েছে। স্থাপন করা হয়েছে যৌথ বাহিনীর ২টি অস্থায়ী ক্যাম্প। প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও এই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বাজিত থানার বাংলা বাজার এলাকা দিয়ে। খাস জমির ৩১০০ একর এলাকা জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এই ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্যে। কয়েক দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনও পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য, আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে সন্ত্রাসীরা। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। সবশেষ জানুয়ারিতে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হন র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভুইয়া। আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর আরও কয়েকজন সদস্য। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার ভোর থেকে জঙ্গল সলিমপুরে শুরু হয় যৌথ বাহিনীর সমন্বিত অভিযান। সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব, পুলিশের ৩৫০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযানে অংশ নেয়। এই সময় জঙ্গল সলিমপুরে এলাকায় হেলিকপ্টার টহল দিতেও দেখা যায়। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর এপিএস ও ডগ স্কোয়াড দিয়ে চলে অভিযান। সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে খুশি স্থানীয়রা। কাজকর্ম করে আসতে যে মাঝখানে যত টাকা পয়সা নিয়ে নিত। এইটা যদি আল্লাহর হুকুম যদি নিয়ন্ত্রণ হয়, মানুষ নিরিবিলি দুগা ডাক ভাত খাই ঘুমাইতে এলো। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ২টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক। এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে। বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প, 2টি ক্যাম্প এখানে চলমান থাকবে। সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ে তথ্য পরিকল্পনা ও প্রত্যক্ষ সহায়তা সহ ইউএভির মাধ্যমে প্রাপ্ত ফুটেজ দিয়ে সেনাবাহিনী সার্বিক নেতৃত্বে নিয়ন্ত্রণ করে। সময় সংবাদ, চট্টগ্রাম। ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে দুপক্ষের দ্বন্দ্বের মধ্যেই পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে গেছেন তিনি। সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে অব্যাহতি দিয়েছে আইন মন্ত্রণালয়। জুলাই হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ২০২৪ সালের ৭ অক্টোবর সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সাইমুম রেজাকে নিয়োগ দেয় মন্ত্রণালয়। এদিকে নতুন প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মির্জিনা রায়হান ও মোহাম্মদ জহিরুল আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সহকারী অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা পাবেন। একটি মহল নারীদের খাটো করে দেখার চেষ্টা করছে অভিযোগ করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি। জনগণের ম্যান্ডেট পেয়ে নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকারও। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন হলে বিধ্বস্ত রাষ্ট্র আর ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ জানান মির্জা ফখরুল। রাজনৈতিক মহল তারা নারীদেরকে
খাটো করে দেখার চেষ্টা করে, তার অবদানকে খাটো করে দেখার চেষ্টা করে, তাদেরকে কিছুটা হলেও আপনার ঘরে আটকে রাখার চেষ্টা করে। উন্নত রাষ্ট্র যদি হতে হয়, অর্থনৈতিক দিক দিয়ে যদি সবল হতে হয়, তাহলে দেশের অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে পুরান ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন করে তিনি বলেন, ফুটপাত বা অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর করা নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। বলেন, নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়, নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও। যারা ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য যারা টেন্ডার নিয়েছেন, পরিষ্কার কথা সেখানে উল্লেখ আছে 100 টাকার বেশি কেউ নিতে পারবেন না। যদি নেন তাহলে তার লাইসেন্স কিন্তু বাতিল করা হবে। কোনো চাঁদাবাজি চলবে না, এটা কিন্তু পরিষ্কার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম পরিষ্কার বলে দিয়েছেন। ওনার সাথে পাশাপাশি আমার নাম লিখে একটা স্মৃতি আমরা রেখে গেলাম। আমরা যারা নতুন সংসদ সদস্য হয়েছি বা মন্ত্রিসভায় স্থান পেয়েছি, আমরা সকলে একযোগে মিলেমিশে কাজ করে বাংলাদেশের যে সকল জনগণের সমস্যা রয়েছে সেগুলো নিরসনের জন্য আমরা জোরালোভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ভোট কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লা 11, ময়মনসিংহ 2, চাঁদপুর 4, সিরাজগঞ্জ 4 ও চট্টগ্রাম 14 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল। কুমিল্লা 11 আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদা, ময়মনসিংহ 2 আসনে মোতাহার হোসেন তালুকদার, চাঁদপুর 4 আসনে হারুনুর রশিদ ও সিরাজগঞ্জ 4 আসনের প্রার্থী এম আকবর আলী কারচুপির অভিযোগ এনে মামলা করেন। এছাড়াও মামলা করেন চট্টগ্রাম 14 আসনের এলডিপি প্রার্থী ওমর ফারুক। বিএনপির আইনজীবীরা অভিযোগ করেন, কুমিল্লা 11 আসনে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অস্বাভাবিক ভোট পেয়েছেন। আইনজীবীরা বেশ কিছু দালিলিক তথ্য প্রমাণ তুলে ধরেন। বিএনপির এজেন্টদের নামে রেজাল্ট শিটে অন্য দলের এজেন্টদের সই নেওয়া হয়েছে বলেও জানান তারা। রাজধানীর মিরপুরে বহুতল ভবনের আগুন ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। দুপুরে মিরপুর 2 স্টেডিয়ামের বিপরীত পাশে 11তলা ভবনের 4র্থ তলায় বিউটি পার্লারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। তীব্রতা বাড়লে যোগ দেয় আরও 3টি। পরে বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনে বহু মানুষ আটকা পড়ে। আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ নিশ্চিত করা যায়নি। উদ্ধার কাজ পরিচালনার মাধ্যমে 24 জনকে আমরা উদ্ধার করেছি। এর মধ্যে 14 জন পুরুষ এবং 10 জন মহিলা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, যাদের মধ্যে একজন পুরুষকে এবং একজন মহিলাকে আমরা আনকনসাস উদ্ধার করেছি। ইতিমধ্যে তাদেরকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যৌথ উদ্যোগ নিয়েছে সরকার ও প্রশাসন। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার জানান, বাড়তি ভাড়া আদায় ঠেকাতে এবার মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। তিনি বলেন, টার্মিনালে হেল্প ডেস্কের পাশাপাশি বাড়িদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করতে সরকারের সব পর্যায় থেকে চলছে প্রস্তুতি। মানুষের ঘরে ফেরা নিরাপদ করতে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে ঈদযাত্রাকে কেন্দ্র করে আলোচনা সভায় যোগ দেন ডিএমপি কমিশনার। অতীতের ঈদযাত্রার তিক্ত অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতে সরকার ও প্রশাসনের যৌথ উদ্যোগের কথা জানান তিনি। ঈদযাত্রাকে নির্বিঘ্ন করার জন্য প্রধান অতিথি সহ যোগাযোগ মন্ত্রণালয়, আমাদের পুলিশ হেডকোয়ার্টার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় উচ্চ পর্যায়ের অনেকগুলা সভা হয়েছে। এই সভায় অনেকগুলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ট্রাফিক জ্যাম ঈদযাত্রার সময় না লাগে। বাস মালিকদের বাড়তি ভাড়া আদায় ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। নিরাপদ ও ঝামেলামুক্ত ঈদ উপহার দিতে সর্বাত্মক চেষ্টার কথা তুলে ধরেন ডিএমপি কমিশনার। এই ঈদযাত্রায় আমাদের বিভিন্ন বাস টার্মিনাল কেন্দ্রিক এবং বিভিন্ন রোড কেন্দ্রিক পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ এবং অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হবে যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রীদের গমনাগমন আরও দ্রুত করার জন্য। এবার যাত্রীদের সহায়তার উদ্দেশ্যে টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক এবং নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছে সরকার। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। 5 বছরেও শেষ হয়নি এলেঙ্গা থেকে যমুনা সেতু গোলচত্বর পর্যন্ত 4 লেন সড়কের
4 লেন সড়কের নির্মাণ কাজ। ঈদযাত্রায় যানজটের সংখ্যায় ব্যবহারকারীরা, তবে যাত্রী ভোগান্তি কমাতে মহাসড়কে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে জোরেশোরে চলছে ফ্লাইওভার নির্মাণ কাজ, পাশাপাশি চলমান 4 লেন প্রকল্পের কাজও। ঠিকাদার প্রতিষ্ঠান জানাচ্ছে, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফেজ 5 অংশে 5 বছরে কাজ শেষ হয়েছে 50%। ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহন গাজীপুরের ভোগড়া হয়ে এলেঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতিতে চলাচল করলেও যমুনা সেতু পর্যন্ত নেমে আসে ধীরগতি। রাস্তায় কাজ চলছে, কাজ তো কমপ্লিট হয়নি। প্রকল্প পরিচালকের দাবি, 4 লেন প্রকল্পের কাজ চলমান থাকলে তেমন যানজট হবে না। ঈদ উল ফিতর আছে, এই ঈদ উল ফিতরে উত্তরবঙ্গগামী মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। যে জায়গায় সমস্যা হোক আমরা তৎপর রয়েছি, যে আমাদের পুলিশ থাকবে, যে 24 ঘন্টায় আমাদের আছে জেলা পুলিশ থাকবে। 2016 সালে একনেকে অনুমোদন পাওয়ার পর 2021-এর ডিসেম্বরে এলেঙ্গা থেকে যমুনা সেতু গোলচত্বর পর্যন্ত সড়কের কাজ শুরু হয়। সময় সংবাদ, টাঙ্গাইল।